দেখো, যেটা আমরা জানবো সেটা হচ্ছে তড়িৎ আবেশ। আবেশ মানে কিরকম বলতো? মানে ব্যাপারটা ঠিক এরকম যে আমি ধরে নাও ফর এক্সাম্পল পবিত্র, ঠিক আছে, আমি ধরে নাও ভালো, সুন্দর, সৎ, একে আমি ছুঁয়ে দিলাম, এও পবিত্র হয়ে গেল। এইটা হচ্ছে আবেশ। তার মানে ব্যাপারটা কিরকম, মানে ধরে নাও যে এটা একটা যে কোনো একটা পরিবাহী মনে করো, ঠিক আছে, আর এটা অন্য একটা পরিবাহী, এটা অন্য একটা পরিবাহী, আর এই পরিবাহীটা ধনাত্মক আধানে আহিত, মানে এই পরিবাহীটাতে ধনাত্মক আধান রাখা আছে। তার মানে এই তাহলে চার্জড বডি। তাহলে এই চার্জ বডিকে যখন একটা আনচার্জ বডির কাছে নিয়ে এসছি, তখন কি হচ্ছে যে এই বডিটাতে একটা চার্জ উৎপত্তি লাভ করছে। কিরকম? এটা যদি প্লাস চার্জ হয় তাহলে এইখানটাতে মাইনাস চার্জগুলো চলে আসছে, ঠিক আছে, আর এইখানে অপোজিট সাইডে প্লাস চার্জগুলো তৈরি হচ্ছে, আর মাঝ বরাবর কোনো চার্জই নেই। তার মানে দেখো, একটা পজিটিভ চার্জ যুক্ত একটা বডির জন্য একটা অনাহিত বস্তুতে আহিত হয়ে গেল না, এটার নামই হচ্ছে তড়িৎ আবেশ। মানে এর টাচে এসে বা এর সংস্পর্শে এসে, টাচ করাইনি, মানে এর কাছাকাছি এসে অন্য একটা বস্তুতে চার্জ আমি পেলাম, এটার নামই হচ্ছে তড়িৎ আবেশ। ব্যাপারটা বোঝা গেল না? ছবিটা একটু আঁকো। তাহলে এই যে একটা দেখো, এটাতে কিন্তু কোনো চার্জ ছিল না, এখানে এটা চার্জ সহ একটা বডি নিয়ে এসেছি, এর কাছাকাছি নিয়ে এসেছি। এতে কি হলো, যেটা এই বডির যেটা কাছাকাছি সেখানে মাইনাস উৎপন্ন লাভ করেছে, মানে মাইনাস চার্জ, আর যেটা দূরবর্তী স্থান সেখানে পজিটিভ চার্জ উৎপত্তি হয়েছে, মানে জমা হয়েছে। উৎপত্তি না জমা বলবো, ঠিক আছে। তাহলে এই যে উৎপত্তি লাভ করলো, তো এটি হচ্ছে তোমার কি আধান বলি বাংলায়, ইংলিশে চার্জ বলছি। তো এই চার্জগুলো উৎপত্তি হয়েছে এর জন্য, এটাও হয়েছে এর জন্য, কিন্তু এটা হচ্ছে এর কাছাকাছি। তো কি হচ্ছে, এই প্লাস গুলো এই মাইনাস গুলোকে যেন শক্তভাবে ধরে রেখেছে, আবদ্ধ রেখেছে, তাই এগুলো আধানের নাম হচ্ছে বদ্ধ আধান। কি বলতো? বদ্ধ আধান। কিন্তু যখন এগুলো দেখো, একে কিন্তু অত ভালো মতো আকর্ষণ করে রাখতে পারছে না, মানে ও দূরে আছে, ওর প্রতি আকর্ষণ তো না, মানে এটা বিকর্ষণ, অ্যাকচুয়ালি এটা প্লাস প্লাস তো বিকর্ষণ করবে, মানে ওকে দূরে ঠেলে রেখেছে, ওই তুই যা, তোর প্রতি ও তো আমার আকর্ষণ নাই। তাই হচ্ছে মুক্ত, ওই যা তোমাকে মুক্ত করে দিলাম, তাই হচ্ছে মুক্ত আধান। ব্যাপারটা বোঝা গেল? ও যে দূরে আছে, তো বুঝতে পারছো দূরের জিনিসের উপর তো একটু টান কম থাকবেই, তো ওই জন্য ও হচ্ছে মুক্ত আধান। আর এই যদি কাছে আসে, তো এর নাম তাহলে কি? বদ্ধ আধান। ক্লিয়ার? এই যে বদ্ধ আধান হোক বা মুক্ত আধান হোক, এরা হচ্ছে আবিষ্ট আধান। কেন? আবিষ্ট মানে হচ্ছে উৎপন্ন হলো বা আবিষ্কৃত হলো, তো এরা হচ্ছে আবিষ্ট আধান। এরা আবিষ্ট আধান। তাহলে আবিষ্ট আধান কত রকমের হয়? দুই রকম, একটা বদ্ধ, একটা মুক্ত। তো এরাও হচ্ছে আবিষ্ট। কথা ক্লিয়ার? আর এই যে দেখো, এদের জন্য উৎপত্তি লাভ করেছে না, যার জন্য উৎপত্তি লাভ করেছে তার নাম আবেশী আধান। আবেশী আধান। তাহলে আবেশী হচ্ছে কারণ, আর আবিষ্ট হচ্ছে ফল বা ফলাফল। ব্যাপারটা বোঝা গেল? এবার আমরা একটু দেখে নেব এর পেছনে ব্যাখ্যা কি আছে, কেন এমনটা হচ্ছে, এটা আমরা দেখব, ঠিক আছে। তো খুব ভালো করে বোঝো, এটা যেহেতু একটা পরিবাহী, তো প্রত্যেকটা পরিবাহীর মুক্ত ইলেকট্রন থাকে, আর মুক্ত ইলেকট্রন হচ্ছে কারেন্ট ফ্লো হওয়ার জন্য দায়ী, জানো তোমরা। তো এটা যদি পরিবাহী হয় তাহলে এর মধ্যে কি আছে? মুক্ত ইলেকট্রন। তাহলে এর মধ্যে মুক্ত ইলেকট্রন গুলো থাকছে কোথায়? সবসময় সারফেসে মুক্ত ইলেকট্রন গুলো আছে। তাহলে যখনই এরকম কোনো পজিটিভ আয়ন যুক্ত কোন পজিটিভ আধান যুক্ত কোন একটা বডি, চার্জড বডি, যখন এরকম একটা পরিবাহীর কাছে নিয়ে আসছে, তাহলে এই পজিটিভের আকর্ষণের জন্য
মুক্ত ইলেকট্রনগুলো, ইলেকট্রন মানে কি ই মানে কি মাইনাস চার্জ, তো মাইনাস গুলো এই পজিটিভের দিকে আকর্ষিত হয়ে ছুটে এখানে চলে এসেছে। বুঝছো ব্যাপারটা? তাহলে পজিটিভের জন্য এই মুক্ত ইলেকট্রন গুলো মানে ই গুলো বা মাইনাস চার্জ ইলেকট্রন গুলো মানে ছুটে এসেছে এই পজিটিভের দিকে আকর্ষিত হয়ে। তাহলে বলো তো, তাহলে এইখানকার ইলেকট্রন গুলো যদি এখানে এসে যায়, তাহলে এইখানে ইলেকট্রনের ঘাটতি হয়ে গেছে। ইলেকট্রনের ঘাটতি মানে হচ্ছে ওই জায়গাটা পজিটিভ চার্জ। তাহলে এখানে পজিটিভ চার্জ মানে কোনো কণা আর ওখানে নেই। ওই যে ইলেকট্রনটি ছুটে এসেছে, ওই শূন্য স্থানগুলো, ফাঁকা ফাঁকা গ্যাপ গুলো, সেগুলোই হচ্ছে পজিটিভ চার্জ। বুঝতে পেরেছো? তাহলে মাইনাস যেমন কণাগুলো এসছে, প্লাস কিন্তু কোনো রকম কণা নয়। যতগুলো ইলেকট্রন ছুটে এসেছে, তাহলে ততগুলো গ্যাপ তৈরি হয়েছে ওখানে, ওই গ্যাপগুলোই হচ্ছে এক একটা ধনাত্মক চার্জ। তাহলে এখান থেকে এতটুকু শিওর হতে পারলাম, যতগুলো এখানে মাইনাস এসছে ঠিক ততগুলো ওখানে তাহলে কি প্লাস আছে। প্লাসগুলো আর কিছুই না, ইলেকট্রনের শূন্য স্থান বা গ্যাপ। ব্যাপারটা বোঝা গেছে না? তো এটাই হচ্ছে ব্যাখ্যা। ফাইন। আচ্ছা, এবার তুমি একটা কাজ করতে পারো। কি করতে পারো? যদি তুমি এই পরিবাহীটাকে ভূ সংলগ্ন করতে চাও। ভূ সংলগ্ন মানে কি স্যার? এখান হ্যাঁ, ভূ সংলগ্ন মানে ভূ মানে মাটি, তো ভূমির সঙ্গে তুমি সংস্পর্শ করে দিলে, এটা ভূমি মনে করো। তাহলে যদি আমি এই পরিবাহীটাকে একটা কোনো পরিবাহী তার দিয়ে জাস্ট যুক্ত করে দিলাম, তাহলে এরা তো বদ্ধ আধান, এরা মুক্ত আধান। এই মুক্ত আধানগুলো মানে ফ্রি আধানগুলো সহজেই এটা দিয়ে পরিবাহিত হয়ে মাটিতে নেমে যেতে পারবে। যদি এখান থেকে মাটিতে সহজেই নেমে যায়, তাহলে এখানে কোনো আধান নাই। তাহলে যদি আধান না থাকে, তাহলে এই মুহূর্তে মানে পুরোটা পরিবাহীতে শুধুমাত্র একটাই চার্জ আছে, সেটা হচ্ছে মাইনাস চার্জ। তাহলে যে কোনো একটা চার্জের, এটা যেমন পজিটিভ ছিল মানে ধনাত্মক চার্জ ছিল, তাহলে সেই ধনাত্মক চার্জের জাস্ট অপোজিট মানে ঋণাত্মক চার্জ যুক্ত একটা আমি সহজেই পরিবাহীকে আহিত করতে পারছি। বুঝে গেলাম না? ওকে ফাইন। এবার আমরা দেখব আকর্ষণের আগে আবেশ হয়। ঠিক আছে, চলো ওটাও বুঝাই। এটা মিটাচ্ছি তাহলে। হ্যাঁ, ব্যাপারটা বুঝবো আমরা। এখানে মুখস্থের কোনো ব্যাপার নয়, আমরা ব্যাপারটা বুঝবো। ঠিক আছে, খুব ভালো করে বোঝো। লেখা আছে আকর্ষণের আগে আবেশ হয়, তাই তো? তার মানে এতটুকু তো বুঝতে পারছি, আকর্ষণও হবে আবেশও হবে, কিন্তু আকর্ষণ হওয়ার আগে আবেশ হবে। তো আবেশ তো এক্ষুনি জানলাম। আবেশ মানে কিছুই না, যেই চার্জ যুক্ত আমি বডিকে নিয়ে যাব, তার অপোজিট চার্জ কাছাকাছি তৈরি হবে, আর সেম টাইপের চার্জ দূরে তৈরি হবে। যেগুলো কাছে তৈরি হচ্ছে অপোজিট টাইপের, তার নাম জানলাম মুক্ত বদ্ধ আধান, আর যেটা দূরে তৈরি হচ্ছে সেম টাইপের, তার নাম নেগেটিভ আধান, সরি মুক্ত আধান। দূরে মুক্ত, কাছে বদ্ধ। জানলাম তো, এটাই কি ছিল? আবেশ। তাহলে আকর্ষণ কথা বলছে আমার না? আকর্ষণ কেন বলছে ভালো করে বোঝো। এটা যদি ধনাত্মক চার্জ হয়, এটা যদি ধনাত্মক চার্জ যুক্ত একটা বডি হয়, আর এটা একটা কোনো মানে অন্য একটা বডি আছে যে বডিতে কোনো চার্জ নেই, তো যখনই তুমি এটাকে কাছে নিয়ে যাবে, তাহলে তুমি তো জানলে এখানে কি হবে, মাইনাস হবে এখানে, আর এখানে কি হবে, প্লাস। তাহলে তুমি বলো তো, এই পজিটিভ আধান নেগেটিভ কি করে, আকর্ষণ করবে। তাহলে অবভিয়াসলি এই বস্তুটা ওর প্রতি একটা আকর্ষিত হবে, এই জন্যই বলছে আকর্ষণ হচ্ছে। কিন্তু আগে আকর্ষণ হচ্ছে না আগে আবেশ হচ্ছে? আগে আবেশ হচ্ছে, তারপরে আকর্ষণ হচ্ছে। তো ওই জন্য বলছে যে আকর্ষণের আগে আবেশ হয়। ব্যাপারটা বোঝা গেল না, যায়নি? ওকে ফাইন। এবার তুমি বলবে স্যার এখানে প্লাস আছে মাইনাস আছে, আকর্ষণ করবে, ভালো কথা, জেনে গেলাম। কিন্তু এখানে তো প্লাস আছে, এখানে তো প্লাস আছে, তো বিকর্ষণ করবে না? অবশ্যই বিকর্ষণ করবে। কিন্তু দেখো, বিকর্ষণ যাকে করবে ও তো দূরে আছে, আর যাকে আকর্ষণ করবে সে কাছে আছে। তো কোনটা কাজ আগে হবে? মানে যাকে আমি ভালোবাসি ও কাছে আছে, আর যাকে আমি ঘৃণা করি ও দূরে আছে। তো ঘৃণা যাকে করবো তো দেখতে পাচ্ছি না ওকে, তুমি দূরে থাকো। ক্লিয়ার না? ক্লিয়ার না? ব্যাপারটা ঠিক এরকমই। হ্যাঁ,
হ্যাঁ, তাহলে আকর্ষণের আগে আবেশ হয়। কি বলছে? ওকে, চলো ফাইন। নেক্সট, মানে যে কথাগুলো আমি বলছি সেই কথাগুলো এখানে ডিটেলে ভালো করে লেখা আছে, ঠিক আছে? আমার কথাগুলো লেখা আছে বা ওর কথাগুলো আমি বলছি, ব্যাপার একই। আচ্ছা, এবার দেখো কি লেখা আছে। আহিত পরিবাহীর আধান সর্বদা পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে। লেখা আছে না? খুব ভালো করে বুঝবে। দেখো কি বলেছে, আহিত পরিবাহীর আধান। দেখো বলছে আহিত পরিবাহীর আধান সর্বদা পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে। পৃষ্ঠ কথার মানে হচ্ছে সারফেস। এটা একটা যে কোনো একটা বস্তু, বডি। তাহলে এই বডিতে, তো এখানে বলছে মানে যেটা বডি নেব সেটা হবে পরিবাহী। এটা কিন্তু পরিবাহী নয়, এটা একটা অন্তরক বা কুপরিবাহী। তো আমরা পরিবাহী কাকে নেব? এই যে এইটা হচ্ছে পরিবাহী মনে করো। এটা কি এটা পরিবাহী? তাহলে এটা নয়, এর ভেতরে যেটা আছে, ভেতরে কি আছে? তামা আছে। তামা, লোহা, অ্যালুমিনিয়াম সবগুলো কি এরা পরিবাহী। তো এরকম একটা যে কোনো পরিবাহী নেব, ওই পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে আহিত পরিবাহীর আধান। তার মানে ব্যাপারটা এরকম, ধরে নাও যে এটা একটা কোনো বডি, বডি আছে মনে করো। তো এই বডিটা মনে করো রাউন্ড শেপ আছে, মানে সিলিন্ডার টাইপের আছে। তো এটা একটা সিলিন্ডার টাইপের, মানে তার মানে এই যারা দেখতে নিশ্চয়ই এরকম হবে দেখতে, কি বলো? দেখতে ঠিক এরকম হবে এক্স্যাক্টলি। তো এই যে ব্যাপারটা আছে যে এটা হচ্ছে তোমার গিয়ে একটা পরিবাহী, পরিবাহী। তাহলে পরিবাহীতে যদি আমি আধান এখানে দিই, আধান আমি দিলাম মনে করো কিউ পরিমাণ আধান দিলাম, পজিটিভ আধান দিলাম মনে করো, তাহলে সেই পজিটিভ আধানগুলো অবস্থান করবে নিশ্চয়। পজিটিভ আধানগুলো কি করবে? অবস্থান করবে কোন জায়গায়? ওর ভেতরে না বাইরে? বাইরে, লেখাই তো আছে পৃষ্ঠে, বাইরের পৃষ্ঠে। দেখো লেখা আছে না বাইরের পৃষ্ঠে? তাহলে সবসময় আধান বাইরের পৃষ্ঠে অবস্থান করে, নাকি ভেতরে? বাইরে অবস্থান করে। তাহলে কোনো একটা পরিবাহী সলিড আছে না ফাঁপা আছে, তাহলে এটা দেখে আমার লাভ নেই, সবসময় বাইরেই থাকে। এই যে আছে মনে করো পেনটা, এটা ভেতরে ফাঁপা থাক আর ভেতরে পরিপূর্ণ থাক, সলিড থাক, দেখে লাভ আছে? নিরেট হোক বা ফাঁপা, আধান সবসময় বাইরের দিকে থাকবে। ফাইন। কিন্তু বিশেষ কোনো একটা শর্তে একটা কোনো পরিবাহীর ভেতরেও আধান থাকতে পারে, বিশেষ একটা শর্তে। কিরকম শর্ত? বোঝো ব্যাপারটা, খুব ভালো করে বোঝো। ধরে নাও যে এটা একটা মনে করো গোলক আছে। কি আছে? গোলক। মনে করো ফুটবল টাইপের কিছু দেখতে একটা আছে। তো এই ফুটবলটাতে আমি যদি প্লাস আধান দিয়ে দিলাম, মনে করো কি দিলাম? প্লাস আধান দিয়ে ফেললাম, তাহলে আধানগুলো সেই গোলকের কোথায় থাকবে? ভেতরে না পৃষ্ঠে? পৃষ্ঠে। তাহলে এই বলটার ভেতরে কোনো চার্জ নাই, ভেতরে ফাঁকা আছে, কিন্তু বাইরের দিকে চার্জগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সমানভাবে। এবার তুমি কি করলে? আরেকটা গোলক নিয়ে আসলে, আর ওই গোলকটাকে তুমি এর ওপরে দিকে তুমি এভাবে রেখে দিলে, এইভাবে রেখে দিলে। তার মানে ভেতরে একটা বল আছে চার্জ যুক্ত, আর চারদিকে আরেকটা তুমি কি করলে? গোলক নিয়ে আসলে। তাহলে এবার বলো তো এই পজিটিভ চার্জগুলোর জন্য এই যে পরিবাহীটা আছে চারদিকে ঘিরে, এর ভেতরের প্রান্তগুলোতে আবেশ হবে কি হবে না? তাহলে সেই আবেশের জন্য এই ভেতর দিকে কোন চার্জ পাবো? মাইনাস চার্জ পাবো। এই যে প্লাস, ওটা কই সব বোঝা গেল? একটা ছবি ছিল, এরকম একটা ছবি ছিল না, যে এটা এখানে প্লাস ছিল, তাহলে সেই প্লাস গুলোর জন্য এখানে কি হচ্ছিল? মাইনাস হচ্ছিল, এখানে এখানে প্লাস পাচ্ছিলাম। তাহলে এখানে এরকম এই পজিটিভ আধানগুলোর জন্য, পজিটিভ আধানগুলোর জন্য তাহলে এর ভেতরের কাছাকাছি অংশ এটা, এর কি পাবো? নেগেটিভ পাবো। তাহলে এরকম সব নেগেটিভ আধানগুলো পাবো, কি তাই তো? তাহলে বলো তো যদি এখানে নেগেটিভ হয় তাহলে বাইরের পৃষ্ঠে কি পাবো? প্লাস পাবো। এগুলো সব তাহলে কি প্লাস আধান। তাহলে তোমরা বুঝতে পারছো তো, এই শর্তে আমরা তাহলে বলতেই পারি যে এই বাইরের গোলকটার ভেতর দিকেও চার্জ আছে, কিন্তু শর্ত কি? ভেতরে আরেকটা আমি চার্জ বডি রেখেছি তখন।
নাহলে সম্ভব ছিল না। তাহলে এখান থেকে কি জানলে, বিশেষ অবস্থায় বা বিশেষ একটা শর্তে কোনো একটা পরিবাহের অভ্যন্তরেও চার্জ থাকতে পারে এবং বাইরের পৃষ্ঠে চার্জ তো থাকবেই। এবার যদি তুমি বুদ্ধি করে কি করেছো, শোনো মন দিয়ে, তুমি এইখানে কি করেছো, এখানে একটা পরিবাহী দিয়ে এটাকে ভূ সংলগ্ন করে দিয়েছো। কি করেছো, তাহলে সমস্ত পজিটিভ গুলো মাটিতে চলে যাবে আর ভেতরে চার্জটা থেকেই যাবে। কেন, তোমরা বলো তো, মাইনাস গুলো বদ্ধ না মুক্ত? বদ্ধ। আর প্লাস গুলো, তাহলে এগুলো সব মুক্ত হয়ে গেল। তাহলে চাও তোমাদের মুক্তি দিলাম, এরা মুক্তি পেয়ে চলে গেল কোথায়, মাটিতে চলে গেল। আর ভেতরে শুধুমাত্র কে থাকলো, মাইনাস। ঠিক, বলো তো তোমরা আমাকে, এই যে আছে এর ভেতরে, মানে ভেতরের গোলকটার ভেতরে ওখানে কোন আধান আছে না নেই? কোনো আধান নাই। ভেতরে গোলকটা আছে না, তার ভেতরে আধান আছে কিছু? কেন, গোলকের তো সবসময় বাইরে আধান অবস্থান করে। এতটা ক্লিয়ার? ভেরি গুড। তাহলে আহিত পরিবাহীর আধান সর্বদা পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে, এটা বুঝতে কোনো আশা করি সন্দেহ তোমাদের নেই। ওকে ফাইন, এটা মিটাচ্ছি। তাহলে এখানে সবকিছু সুন্দর করে লেখা আছে, বাড়ি গিয়ে সুন্দর করে পড়ে নেবে। ঠিক আছে, চলো এবার আমরা আসি তড়িৎ পর্দা। তোমরা প্রত্যেক দিনের পড়াটা প্রত্যেক দিন রেডি করে নেবে, তাহলে দেখবে কোনো রকম প্রেশার থাকবে না, আর সাবজেক্টটাও বেশ ভালো লাগবে, ইন্টারেস্টিং লাগবে। আর যদি মাঝখানে যদি ব্রেক করে দাও তো পড়াশোনাও তোমাকে ব্রেক করে দেবে, মানে ব্রেকআপ উইথ অল। ফাইন, দেখো আমরা কি জানবো, আমরা জানবো তড়িৎ পর্দা। তড়িৎ পর্দা, একে আমরা ইংলিশে বলি ইলেকট্রিক স্ক্রিন। ইলেকট্রিক স্ক্রিন, স্ক্রিনের বাংলা পর্দা, ইলেকট্রিক তো তড়িৎ, বুঝতে পারছো। তাহলে পর্দা, তাহলে কিরকম পর্দা? এই পর্দাটা হবে দেখতে ঠিকঠাক তার জালির মতো। কিসের মতো? তার জালির মতো। তো তোমরা জানো যে আমরা কোনো বস্তু আহিত কিনা বা ধনাত্মক নাকি ঋণাত্মক, এটা আমরা কি করে চিনছিলাম? তো তোমরা বলবে তড়িৎ বীক্ষণ যন্ত্রের সাহায্যে। মনে আছে? তড়িৎ বীক্ষণ যন্ত্র ছিল দেখতে, ওখানে একটা সোনার প্লেট থাকতো, দুটো পাত থাকতো, পরস্পর জড় অবস্থায় থাকতো। যখনই কোনো চার্জ আসতো, ওই চার্জগুলো এসে দুভাগে ভাগ হয়ে যেত এবং মানে দুটো যদি পজিটিভ চার্জ, তো পরস্পর বিকর্ষণ করতো। এখান থেকে বুঝতে পারতাম যে হ্যাঁ, এটা আহিত বস্তু আছে। তাহলে এইরকম ভাবে, তাহলে এবার দেখো মন দিয়ে বোঝো, এটা তাহলে একটা মনে করো, ধরে নাও তড়িৎ বীক্ষণ যন্ত্র মনে করো, এটা একটা তড়িৎ বীক্ষণ যন্ত্র। আর এখানে এরকম ভাবে ছিল আমাদের যন্ত্রটা, ঠিক আছে, আর এখানে এইভাবে ছিল দুটো প্লেট থাকতো। এই পুরো যন্ত্রটাকে আমি চাইছি যে বাইরে থেকে আমি আধান এখানে নিয়েও যাই, যেন এই যন্ত্র যেন আমাকে বলে যে এখানে কোনো তড়িৎগ্রস্ত বস্তু বা আহিত বস্তু নেই। মানে আমি চাইছি বাইরের আমি আধান নিয়ে যাব, কিন্তু আমি চাইছি এই যন্ত্রটাকে এমন কিছু দিয়ে ঢাকিয়ে রাখবো যেন আমার এফেক্টটা ওর উপর না পড়ে। তড়িৎ পর্দা বলছে না, তড়িৎ পর্দা মানে হচ্ছে একে এমন একটা পর্দা দিয়ে আবৃত রাখবো যেন বাইরের তড়িৎ যেন ওকে প্রভাবিত করতে না পারে। বুঝতে পেরেছো? যদি যদি পর্দা না রাখতাম আর যদি আমি চার্জ নিয়ে যাই, তাহলে সেই চার্জের জন্য এটা কি বিস্ফারিত হবে, তাহলে বলতে পারবো যে হ্যাঁ, একে আধানে কি ইফেক্ট ফেলেছে। কিন্তু যদি আমি কি এমন একটা পর্দা দিয়ে ঘিরে দিলাম, একে একটা এমন পর্দা দিয়ে ঘিরে দিলাম, একে এমন একটা পর্দা দিয়ে ঘিরে ফেললাম, ঠিক আছে, এমন একটা পর্দা দিয়ে ঘিরে ফেললাম যে যার দরুন আমি বাইরে থেকে এমন একটা আহিত বস্তু নিয়ে গেছি, এখানে ঠেকিয়ে দিয়েছি, তবুও ভেতর দিকে ও রেসপন্স করছে না, ভেতরে কোনো ওই রেসপন্স করছে না, মানে এটা বিস্ফারিত হচ্ছে না। কেন হচ্ছে না? এই পর্দাটা ওকে ঢেকে রেখে দিয়েছে। কি করে সম্ভব? ওই যে একটা কথা বললাম এর আগে, যে আহিত পরিবাহীর আধান সর্বদা পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে। তো যখনই তুমি এখানে কোনো রকম একটা চার্জ তুমি দেবে, ধরো না প্লাস কিউ চার্জকে দেবে, তো চার্জটা থাকবে কোথায়? বাইরের পৃষ্ঠে।
যখন বাইরের পৃষ্ঠে চার্জ থাকবে তো ভেতর তো চার্জ যাচ্ছে না, যদি ভেতরে চার্জ না যায় তাহলে এইখানে এটার কোনো বিস্ফোরণ ঘটবে কি ঘটবে না? ঘটবে না। তাহলে এই যন্ত্রটা এই বাইরের আধান থেকে রক্ষা করছে না। তাহলে বাইরের আধান থেকে যে জিনিসটা রক্ষা করে কোনো একটা যন্ত্রকে বা বস্তুকে, তাকে আমরা বলছি তড়িৎ পর্দা বা ইলেকট্রিক স্ক্রিন। এটা দেখতে ঠিকঠাক তার জালির মতো। ব্যাপারটা বোঝা গেছে? দেখো এটা ব্যাপারটা ভালো করে বুঝবে, ঠিক আছে? চলো এবারে আমাদের কিছু পরিচ্ছেদ সংক্রান্ত এমসিকিউ প্রশ্ন আমরা একটু সলভ করে নিই। তোমরা পারবে। দেখো প্রথম যে প্রশ্নটা রয়েছে, দেখো 1 নাম্বার, দেখো কি লেখা রয়েছে ভালো করে দেখো। দেখো বলেছে যে কোন ধরনের পদার্থে বহু সংখ্যক মুক্ত ইলেকট্রন উপস্থিত থাকে। তো তোমরা একটু আগে বললাম আজকে মুক্ত ইলেকট্রন কোথায় থাকে? ধাতুগুলোতে, পরিবাহীতে। তো এখানে কোনটা অপশন বলো? অপশন এ ইজ কারেক্ট, পরিবাহীতে। তো অপশন এ হচ্ছে আমাদের সঠিক। ক্লিয়ার? চলো দেখো নেক্সট কোশ্চেন, দেখো নাম্বার 2 কি লেখা আছে ভালো করে দেখো। দেখো বলেছে ভূ সংলগ্ন পরিবাহীতে কোনো ড্যাশ আধান থাকতে পারে না, মুক্ত আধান থাকতে পারে না। কেন? যে জিনিসটা ভূ সংলগ্ন সেখানে কিন্তু মুক্ত হয়ে যাবে, মানে পৃথিবীতে মাটিতে গিয়েও মুক্ত হয়ে যাবে। তার প্রথম ড্যাশটা দেখে হলো মুক্ত হলো। আবার বলছে দেখো তবে ড্যাশ আধান থাকা সম্ভব, বদ্ধ আধান থাকা সম্ভব। আমি তো বদ্ধ, আবদ্ধ থাকতে পারবে। তাহলে দেখো প্রথমটা মুক্ত, সেকেন্ডটা বদ্ধ। অপশন কিন্তু বি হচ্ছে কারেক্ট। ফাইন, ওকে। দেখো নাম্বার 3 প্রশ্ন কি লেখা আছে দেখো। বলেছে পরিবহন পদ্ধতিতে একটি আহিত বস্তু দ্বারা একটি পরীক্ষাধীন বস্তুকে তড়িদাহিত করতে হলে বস্তু দুটিকে পরস্পরের সংস্পর্শে আনতে হবে কি? মানে কি বলছে বলতো, যদি তুমি পরিবহন প্রক্রিয়ায় কি করতে হবে, আহিত করবে কোনো একটা অন্য একটা বস্তুকে, তাহলে সেক্ষেত্রে কি বলছে বলতো, সেক্ষেত্রে প্রশ্নটা বলছে যে তাদের কি পরস্পরের সংস্পর্শে আনতে হবে। দেখো পরিবাহী মানে কি কন্ডাক্ট করবে, তো পরিবহন তখনই সম্ভব হবে যদি ওর সঙ্গে টাচে থাকে, সংস্পর্শে থাকে, তবেই তো পরিবহন হবে। আর বলছে পরীক্ষাধীন বস্তুটি কি ধরনের তড়িতে আহিত হবে, তাহলে তুমি যে চার্জটা ওখানে দিচ্ছ সেই চার্জই হবে। তাহলে কি হবে বলো? সমধর্মী, তাহলে বা সমতড়িৎ। তো দেখো অপশন হচ্ছে সি আমাদের, হ্যাঁ এবং সমতড়িৎ। বুঝতে পারছো ব্যাপারটা? তোমরা খেয়াল করো যখন তোমাদের এরকম একটা তড়িৎ বীক্ষণ যন্ত্র ছিল, কি ছিল? তড়িৎ বীক্ষণ যন্ত্র ছিল। তো এখানে এরকম কি ছিল, এটা ছিল দুটো এরকম মানে পাত ছিল, আর এখানে এরকম ছিল, এখানে একটা তোমার ছিল ছিপি ছিল, যাই হোক। তো এটা ছিল কি ধাতব পাত ছিল একটা, মনে আছে? তো যখনই একে আমরা যখন ধাতব পাতের মধ্যে টাচ করছিলাম, কি করছিলাম না, একটা এরকম বস্তুকে নিচে টাচ করছিলাম, তবেই তো এখানকার আধানগুলো এখানে যাচ্ছিল, এবং গিয়ে গিয়ে কিছু আধান এখানে এসেছিল, কিছু আধান এখানে এসেছিল, বলে বিস্ফোরণ ঘটেছিল। তাহলে যদি আমি টাচ না করতাম, যেত কি আধানগুলো? যেত না। তো এটা হচ্ছে পরিবহন দ্বারা আহিতকরণ। তাহলে পরিবহন দ্বারা আহিতকরণ করতে হলে অবশ্যই টাচ করতে হবে, ওই জন্য বলছে সংস্পর্শ করতে হবে। হ্যাঁ, আর এটা যেহেতু প্লাস, এটা হচ্ছে প্লাসই হবে, তো ওই জন্য সমতড়িৎ বললাম। তোমরা বুঝছো ব্যাপারটা? ওকে ফাইন। এবার দেখো পরের প্রশ্ন, দেখো কি লেখা আছে। খুব ভালো করে অঙ্কটা বোঝো, কোশ্চেনটা বোঝো। ঠিক আছে, দেখো বলছে একটি ফাঁপা পরিবাহী গোলকের ভেতরের পৃষ্ঠ সি এবং বাইরের পৃষ্ঠ ডি। তাহলে এইরকম ভাবে একটা কিন্তু পরিবাহী কি আছে, গোলক আছে, তাই তো? গোলকটা একটু নিচের দিকে আঁকি। এটা একটা পরিবাহী গোলক, ভেতরের দিকটা কি নাম দিয়েছে? সি, আর বাইরের দিকটা ডি। ওকে ফাইন। ফের কি বলেছে, একে ধনাত্মক তড়িতে আহিত করা হলো। তাহলে একে পজিটিভ আধান দেওয়া হলো। যদি একে পজিটিভ আধান দিই তাহলে এরকম সমস্ত আধানগুলো কোথায় যাবে? পৃষ্ঠে অবস্থান করবে। ওকে ফাইন, তাহলে ধনাত্মক আধানে আহিত করা হলো। আরেকটি বড় সমকেন্দ্রিক ও ভূসংলগ্ন ফাঁপা গোলক দিয়ে প্রথম গোলকটিকে ঘিরে রাখা আছে। তাহলে এরকম আরেকটা গোলক, ফাঁপা গোলক, একে চারদিকে ঘিরে আছে। কিন্তু কি বলেছে দেখো, সমকেন্দ্রিক ও ভূসংলগ্ন, মানে এর সঙ্গে টাচ আছে কার? মাটির টাচ আছে। ফাইন। আর কি লেখা আছে?
বড় গোলকটির ভেতরের এবং বাইরের তল দুটি যথাক্রমে এম এবং এন। তাহলে ভেতরে আছে এম, মানে এই সাইডটা তাহলে কি এম, আর এটা হচ্ছে এন। আচ্ছা, আর কি বলছে, তাহলে সি ডি এম এবং এন তলের আধান হবে কোনটা? অপশন দেওয়া আছে। তো তোমরা আমাকে বলো, যেহেতু আধানটা ডি তে আছে, তাহলে এখানে কি ধনাত্মক আধান, তাহলে আমরা পেয়ে গেলাম ডি তে পেয়ে গেলাম ধনাত্মক। ঠিক, তাহলে তোমরা বলো সি তে কি ভিতরে কি হবে? শূন্য, কারণ ভেতরে তো কোনো আধান থাকতে পারে না, এখানে হচ্ছে শূন্য আধান। এবার তাহলে এম, যেহেতু ডি তে পজিটিভ আছে, তাহলে আবেশের মাধ্যমে আর কি হবে? মাইনাস হবে। সুন্দর বলেছ, এগুলো কিন্তু ভিতরে সব মাইনাস, তাই এটা হচ্ছে ঋণাত্মক, ঋণাত্মক আধান। আর বাইরে কি আছে? কারণ শব্দ চলে গেছে মাটিতে, তাহলে এন হয়ে যাচ্ছে শূন্য। এবার দেখো কোনটা অপশন আছে, দেখো শূন্য, ধনাত্মক, ঋণাত্মক, শূন্য। শূন্য, ধনাত্মক, ঋণাত্মক, অপশন বি হচ্ছে কারেক্ট। বুঝতে পারছো কি পারছো না? এবার দেখো 5 নাম্বার কোশ্চেন কি লেখা আছে, জার্মেনিয়াম হলো এক প্রকার কি অর্ধপরিবাহী। জার্মেনিয়াম, সিলিকন যারা আছে সবাই কি এরা অর্ধপরিবাহী, তোমরা জানো এগুলো। আচ্ছা, নাম্বার 6, তড়িৎ পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের জন্য অংশগ্রহণকারী মূল কণা কোনটা? আমি বললাম যখন কোনো পরিবাহী দিয়ে কারেন্ট যায়, তো সেই কারেন্ট কার জন্য যায়? মুক্ত ইলেকট্রন। তো অপশন কোনটা বলো? অপশন কিন্তু ডি হচ্ছে আমাদের কারেক্ট। ফাইন। দেখো নাম্বার 7 দেখো কি লেখা আছে, তড়িৎ আবেশের ফলে আবিষ্ট বস্তুর থেকে আবেশী বস্তুকে যথেষ্ট দূরে সরিয়ে নিলে আবিষ্ট বস্তুর আধান কি হয়? খুব ভালো করে বোঝো জিনিসটা কি বলছে। এরকম একটা পরিবাহী আছে, ঠিক আছে, আর এইরকম অন্য একটা চার্জ বডি আছে। এটা মনে করো ধনাত্মক আধানে আহিত একটা চার্জ বডি। যখন একে তুমি কাছে নিয়ে যাবে, তাহলে এখানে কি হবে? মাইনাস তৈরি হবে আধান, আর এখানে কি হবে? প্লাস আধান তৈরি হবে, বদ্ধ মুক্ত। ঠিক এমনটা হয়েছে আবেশী। যখনই তুমি এটাকে সরিয়ে নিলে, যদি এটাকে তুমি সাইড থেকে সরিয়ে নাও, তাহলে এই ইলেকট্রন এখানে থাকবে কি? থাকবে না, নিজের জায়গায় চলে যাবে। তাহলে এই ইলেকট্রন গুলো নিজের যে গ্যাপ গুলো ওখানে গিয়ে ফিল করে দিল আবার, তাহলে এখানে কোনো আধান থাকলো কি? থাকলো না। তো এটাকে আমরা কি বলি? অন্তর্হিত হয়ে গেল। অন্তর্হিত মানে হচ্ছে নিশ্চিহ্ন হয়ে গেল। আর হ্রাস মানে কি? কমে যাওয়া। কমে যাবে না, কমে যাওয়া মানে কি বলতো? কিছুটা এখনো আছে মনে। আর অন্তর্হিত মানে কি? পুরোপুরি ধ্বংস হয়ে গেল। তাহলে শেষ নাকি হ্রাস? শেষ হয়ে যাওয়া। তো কোনটা অপশন হবে? অপশন এ হচ্ছে কারেক্ট, অন্তর্হিত হয়ে গেল। অন্তর্হিত মানে হচ্ছে যে ফাঁকা গ্যাপটি থেকে ছুটে এসেছিল সেখানে আবার ফিল করে দিল নিজের গ্যাপগুলো, বা যে যেখানে ছিল। শিক্ষার্থীরা বুঝতে পারছো না? ওকে, ফাইন। আচ্ছা, আরেকটা অপশন দেখো, নাম্বার 8 কি লেখা আছে, আবেশের দরুন। এই যেটা আবেশ হয়েছে, আবেশের দরুন কোন পরিবাহীর নিকটতম প্রান্তের আবিষ্ট আধানকে কি বলে? এই যে নিকটতম আধান কি বলে? বদ্ধ আধান। তো অপশন কোনটা? অপশন বি হচ্ছে কারেক্ট। নাম্বার 9 দেখো কি লেখা আছে, একটি ফাঁপা পরিবাহীর গোলককে, তাহলে দেখো এই যে দেখো ভালো করে, এটা আমি মেটাচ্ছি। একটা ফাঁপা পরিবাহী আঁকতে বলেছে, তো এটা ফাঁপা একটা তাহলে পরিবাহী। এই ফাঁপা পরিবাহীর গোলককে +5 কুলম্ব আধানে আহিত করা হলো। তাহলে আধানগুলো যাবে কোথায়? মুক্ত পৃষ্ঠে, মানে বাইরের পৃষ্ঠে। তাহলে এই যে দেখো এখানে কিন্তু +5 কুলম্ব। তো বলেছে হলো গোলকটির ভেতরের পৃষ্ঠে আধানের পরিমাণ কত? 0, কারণ ভেতর তো আধান যাবেই না, তাহলে ভেতরে আধান হয়ে যাবে কত? 0। তাহলে দেখো অপশন কিন্তু ডি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? ওকে, ফাইন। তাহলে এখানে ওটা কিন্তু আমাদের এমসিকিউ ডান। বলি দেখো, পরিবাহীর পৃষ্ঠে আধান বন্টন। বন্টন মানে হচ্ছে ডিস্ট্রিবিউশন, মানে ওকে ডিস্ট্রিবিউট করছে কাকে? আধানগুলোকে। কোথায়? পরিবাহীর পৃষ্ঠে, মানে সারফেসে। তার মানে এতটুকু বুঝতে পারছি যে এটা যদি একটা বডি হয়, এই বডির মধ্যে যদি আমি কোনো আধানকে ফেলে দিই এখানে, তাহলে আধানগুলো নির্দিষ্ট কোনো জায়গায় সীমাবদ্ধ থাকবে না, চারদিকে ছড়িয়ে যাবে।
মানে ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। এটার নামই হচ্ছে বন্টন, আধানের বন্টন। কোথায়? পৃষ্ঠে। আধান সবসময় পৃষ্ঠেই থাকে, তো বন্টন পৃষ্ঠেই হবে, নাকি ভেতরে যাবে? ভেতরে একদমই যাবে না। তাহলে বাইরে যে অবস্থান করবে, কোথায় কিরকম করবে? না সব জায়গায় সমান হারে করবে। কিন্তু এর মাঝে একটা কিন্তু আছে, যেই জায়গাতে বক্রতা বেশি আছে, যেমন এখানে দেখো বক্রতা বেশি আছে না? বক্রতা মানে কি? জায়গাটা বেশি ছোচলো আছে। তো যেই জায়গাটাতে বেশি বক্র আছে, বক্রতা বেশি আছে, সেইখানে আধানটা বেশি জমা হয়। বুঝতে পেরেছো? তাহলে একটা ধরে নাও বডি আছে দেখতে এরকম, এটা একটা বডি মনে করো, এটা একটা বডি মনে করো, আরেকটা মনে করো ধরে নাও এরকম একটা বডি আছে। তিন রকমের বডি নিয়েছে। দেখো তার মানে এইখানে দেখো ভালো করে, প্রত্যেকটা জায়গায় যে আধান থাকবে সমানভাবে থাকবে। কেন? এখানে প্রত্যেকটা জায়গায় বক্রতা সমান আছে। কিন্তু এখানে দেখো, এখানে আধান ঠিক ছিল, ঠিক হতে হতে হঠাৎ করে বক্রতা বেড়ে গেল না? এখানে আধানটা এইভাবে বেড়ে গেল আধানটা। তো এখানে আবার দেখো কি আধান সমান, হঠাৎ করে এখানে বক্রতা বেড়ে গেল না? আধানের পরিমাণটা আবার বেড়ে গেল। ঠিক যাচ্ছিল যাচ্ছিল যাচ্ছিল, আবার বক্রতা বেড়ে গেল, আধানটা এখানে বেড়ে গেল। তার মানে হ্যাঁ, টোটো ওকে। তো এইটা তাহলে কি বলো? আধানের বন্টন। তাহলে যেখানে বক্রতা বেশি, আধানের ঘনত্ব সেখানে বেশি, যেখানে বক্রতা কম, কম। তাহলে বলো তো এখানে তাহলে আধানটা এরকম ছিল, আর এখানে সে আবার আধান সংখ্যাটা বেড়ে গেল না? কেন? বক্রতা বেড়ে যাচ্ছে না? এখানে আবার আধানটা কি কম কম ছিল, মানে এই থেকে এই অবধি সমান ছিল, কিন্তু এখানে কতটা দেখছো, কতটা বক্রতা বেড়ে গেছে না? তার মানে এটা পুরোপুরি ডিপেন্ড করছে যে আধান যে আছে, সেই আধানটা যেখানে বক্রতা বেশি সেখানে আধানের পরিমাণটা বেশি। দেখো এখানে বক্রতা বেশি, আধানের পরিমাণ বেশি, কিন্তু গোলকের ক্ষেত্রে দেখো এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় বক্রতা সমান, তো আধানটাও সমান। এবার কথা হচ্ছে কোন জায়গায় আধানটা স্থায়ী ধরে রাখা সম্ভব, এইখানটাতে বেশি স্থায়ী ধরে রাখা সম্ভব। কেন? সব দিকটা সমান আছে, কোন দিক যাবে না, কিন্তু এখানে দেখো কম বেশি হতে পারে। এবারে তাহলে এই বাইরের পৃষ্ঠে যে আধান বন্টন করছি, ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা কথা লিখতেই পারি, বক্রতা যত বেশি জমা আধানের পরিমাণ তত বেশি। তাহলে তাহলে যত বেশি বক্রতা তত বেশি আধানের পরিমাণ, মানে জমা আধানের পরিমাণ তত বেশি। ঠিক আছে, এবার চলে আসো তুমি, গোলক নিয়ে একটা গল্প এখানে করা যায়। এই যে গোলকটা আছে, শোনো মন দিয়ে, এই গোলকের একটা এখানে ব্যাসার্ধ আছে, কি আছে? ব্যাসার্ধ আছে। এই ব্যাসার্ধের মান মনে করো আর। তাহলে এই যে সারফেসটা আছে, তাহলে এই সারফেসটার কত ক্ষেত্রফল? 4πr²। এটাই কি সারফেসের ক্ষেত্রফল একটা গোলকের। আমি আরেকটা নিচ্ছি গোলক, যে গোলকটা হচ্ছে এই গোলকটা। তাহলে এই গোলকের সাইজটা নিশ্চয়ই এর থেকে বড় আছে, এর ব্যাসার্ধ মনে করো ক্যাপিটাল আর। এখানে যতটা আমি আধান দিয়েছি, মনে করো না আধান আছে এখানে কিউ পরিমাণ, সেম পরিমাণ আধান আমি এখানেও দিয়েছি। তাহলে এর ক্ষেত্রে সারফেসটা যে আছে তাহলে কত? 4πr²। তাহলে বলো তো একটা সামান্য জায়গায় কোথায় বেশি ঘন পরিমাণে আছে আধান, এখানে না ওখানে? এখানে, কারণ জায়গাটা অল্প, আধানটা তুলনামূলক বেশি। এখানে আধান তো ওটাই আছে, কিন্তু জায়গাটা অনেকটা বেড়ে গেছে। তাহলে ঘনত্বটা কোথায় বেশি হবে, এখানে না এখানে? এখানে ঘনত্ব কত বেশি ঘন আছে কণাগুলো, এখানে ঘনত্ব বেশি। তার এই ঘনত্বের ফর্মুলা কি? এই ঘনত্বের ফর্মুলা হচ্ছে, এটা কোন ঘনত্ব? আধানের ঘনত্ব। আধানের তলমাত্রিক, কেন তলে আসে যে, তাহলে আধানের
তলমাত্রিক ঘনত্ব, একে আমরা লিখি সিগমা দিয়ে, সিগমা দিয়ে। এটা দেখো, এটা সিগমার চিহ্ন। তাহলে এই সিগমা সমান কি লিখতে পারি? তাহলে স্যার মোট আধান বাই মোট সারফেস এরিয়া। তাহলে মোট আধান কত? কিউ, এই যে কিউ। আর মোট সারফেস এরিয়া কত? মানে এরিয়া, মানে এ মনে করে এরিয়া। যদি এটা গোলক হয় তাহলে গোলকের ক্ষেত্রে উপরে লিখবো কিউ আর নিচে লিখবো 4πr², 4πr²। কি, তাই তো? এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো এটা একটু খেয়াল রাখবে যে সিগমা ইকুয়াল টু Q/4πr²। এটা দিয়ে অঙ্ক করতে হতে পারে। ওকে, এবার তোমরা আমাকে বলো যে আধানের তলমাত্রিক ঘনত্ব মানে সিগমার একক কি হবে? যদি এর একক বের করতে চাও, কার আধানের তলমাত্রিক ঘনত্ব মানে সিগমা এর একক, তো যদি এসআই একক বলি তাহলে কি তোমরা বলো আমাকে। তাহলে তোমরা বলবে স্যার আধানের একক কুলম্ব, আর এটা কি একটা এরিয়া মানে মিটার স্কোয়ার, তাহলে হয়ে যাবে কুলম্ব পার মিটার স্কোয়ার, মানে মিটার টু দি পাওয়ার -2। যদি বাংলায় লেখো তাহলে বাংলায় লিখলেও কোনো সমস্যা নাই, কুলম্ব আর মিটার টু দি পাওয়ার -2 যেমনটা লিখবে, তাই তো? যদি এটা সিজিএস বলি তাহলে কি বলবে বলো দেখি। এটা লিখবে স্ট্যাট কুলম্ব সেন্টিমিটার টু দি পাওয়ার -2, কি তাই তো? এবার যদি তোমাকে বলে মাত্রা কি হবে, মানে এই যে বললাম সিগমা, এই সিগমা এর মাত্রা কি হবে? তাহলে মাত্রা যদি বের করতে হয় তাহলে আধানের মাত্রা লিখবো প্রথমে, এর মাত্রা কি? আইটি। আর নিচে কে আছে? এরিয়া, মানে কি L², L²। তো কত হবে তাহলে বলো? তাহলে তোমরা বলবে L টু দি পাওয়ার -2 আর আইটি। এটা কখনো কখনো এম সমেত থাকে, যদি এম সমেত থাকে তাহলে এম এর পাওয়ার কত হবে? 0। L টু দি পাওয়ার -2 আইটি, এমনটাও থাকে, আর এটাকে থার্ড ব্র্যাকেটে ঘিরতে হবে, এটা নিয়ম। তাহলে আমরা জেনে গেলাম, তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব জেনে গেলাম, আধানের তলমাত্রিক ঘনত্বের মাত্রা জেনে গেলাম, একক জেনে গেলাম। আচ্ছা, এখানে তোমরা দেখতে পেলে যে সিগমা মানে কি লেখা আছে? Q/4πr²। তাহলে তোমরা বলো তো সিগমার সাথে আর স্কোয়ারের কেমন সম্পর্ক? ব্যস্ত, যেহেতু নিচে আছে তাহলে আমরা বলতে পারি সিগমা প্রপোর্শনাল টু 1/r²। এর মানে কি বলতো? এর মানে হচ্ছে যত বেশি ব্যাসার্ধ বাড়বে তত সিগমা কমবে। কার ক্ষেত্রে? গোলকের ক্ষেত্রে। এটা গোলক তো নাকি, যত বেশি ব্যাসার্ধ বাড়ছে, দেখো বেড়ে গেল না অনেকটা, তো এর ঘনত্বটা কমলো না বাড়লো? ঘনত্বটা কমে গেল না। এখানে জায়গাটা যখন বেড়ে যাচ্ছে, আধান তো ওইটুকুই, কণার সংখ্যা ওটুকুই, কিন্তু জায়গাটা অনেক বেড়ে গেল, তো ফাঁকা ফাঁকা যাবে না, তো ঘনত্বটা অনেক কমে গেল। এই জন্য হচ্ছে ব্যস্ত সম্পর্ক। কিন্তু এখানে কি বলেছিলাম? বক্রতা বলছিলাম শুধুমাত্র। এখানে বক্রতা বাড়ছে তো আধানের পরিমাণ বেশি, আর এখানে দেখো ব্যাসার্ধ বাড়ছে গোলকের ক্ষেত্রে, তো আধানের ঘনত্ব কম। বুঝলে? ওকে, তো ভালো করে দেখবে গোলক বলেছে না এমনি নর্মালি বলছে, বক্রতা বলছে না ব্যাসার্ধ বলছে, একটু ভালো করে দেখে নেবে, হুট করে ফের আনসার করতে যেও না। ঠিক আছে, পরীক্ষা হলে নাচছো হলো রে, আর বাড়িতে এসে এসব ভুলে গেছে রে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ফাইন। চলো দেখো, এবার আমরা কি করব, সমাধান সহ কিছু গাণিতিক এমসিকিউ আমরা সলভ করব। তো দেখো প্রথম ম্যাথটা দেখো কি লেখা আছে, পড়ো। দেখো বলেছে 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি অন্তরিত পরিবাহী গোলক 4π কুলম্ব ধনাত্মক আধানে আহিত আছে। এর পৃষ্ঠের সর্বত্র আধানের তলমাত্রিক ঘনত্ব কুলম্ব মিটার টু দি পাওয়ার -2 এককে কত হবে? তাহলে সিম্পল একটাই কথা, আমাকে সিগমা বের করতে বলেছে। যেহেতু তলমাত্রিক ঘনত্ব আর সিগমার একটাই ফর্মুলা Q/4πr², যেহেতু এটা একটা গোলক বলেছে। তাহলে তোমরা বলো আমাকে কিউ এর মান কত বলেছে? 4π কুলম্ব। তো এটা 4π কুলম্ব, মানে ওটা এককটা আছে এসআইতে। আর নিচে দেখো লেখা আছে ব্যাসার্ধ কত আছে? 10 সেন্টিমিটার। এটা যখন এসআই এককে আছে তো এটা তোমাকে এসআই বানাতে হবে।
তো 10 সেন্টিমিটার ব্যাসার্ধ আছে, এটা কি ব্যাসার্ধ। তো এই 10 সেন্টিমিটার ব্যাসার্ধকে তুমি যদি মিটারে নিয়ে যাও তাহলে 100 দিয়ে ভাগ করব, তাহলে 10/100, তাহলে মিটার হয়ে গেল 0.1 মিটার। তাহলে এখানে আমরা আর এর জায়গায় লিখবো 0.1, তাহলে কি লিখবো 4π0.1 হোল স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে উপরটা কুলম্ব এটা মিটার স্কোয়ার, তাহলে এককটা হবে কুলম্ব মিটার টু দি পাওয়ার -2। এবার কি করবে, উপর নিচে দেখো 4π ক্যান্সেল আউট, তাই তো। আর দেখো 0.1টা যা আছে স্কোয়ার আছে, এর মানে হচ্ছে এটা উপরে 1 আছে আর 0.1টা দুবার গুণ আকারে আছে, স্কোয়ার মানে দুবার থাকে। এই পয়েন্টটা তুললে উপরে কত 10, এই পয়েন্টটা তুললে উপরে কত 10, উপরে দেখো 10 10 100 আর নিচে দেখো 1 1 1, এর মানে 100 কুলম্ব মিটার টু দি পাওয়ার -2। অপশন দেখো ডি ইজ কারেক্ট। দেখো একটি ফাঁপা পরিবাহী গোলকের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার এবং তাকে 62.8 স্ট্যাট কুলম্ব তড়িদাদান দেওয়া হলো, তাহলে বুঝতে পারছো এটা হচ্ছে স্ট্যাট কুলম্ব, মানে এটা আছে সিজিএসি ইউনিটে। আর ব্যাসার্ধটা দেওয়া আছে 2 সেন্টিমিটার, এটাও সিজিএসি আছে, তাহলে সবগুলো সিজিএসি আছে, আমরা সিজিএসি করব। গোলকটির ভেতরের ও বাইরের পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে? আমরা সকলেই জানি যে আধান সবসময় পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে নাকি ভেতরে, তাহলে যখন ভেতরে থাকে না ভেতরে শূন্য, তাহলে দেখো ভেতরে কিন্তু হবে 0 আর বাইরে একটা মান আসবে। তো দেখো 0 কিন্তু প্রথমে দেখো অপশন এ আর বি তে লেখা আছে, তাহলে এ অথবা বি এর মধ্যে যে কোনো একটা সঠিক হবে। এবার আমরা একটু দেখে নেব যে বাইরে কতগুলো মানে আধান আছে এবং সেই হিসাবে ব্যাসার্ধ দিয়ে আমরা ফর্মুলা ফেলে আমরা সিগমার মানটা বের করব কি, তাই তো। তো চলো আমরা সিগমার মানটা একটু তাহলে বের করে দেখে নিচ্ছি। তো দেখো সিগমার যে ফর্মুলা তোমরা জানো সেটা হচ্ছে Q/4πr²। এটা কার জন্য? গোলকের জন্য। এটা একটা গোলক আছে, ফাঁপা পরিবাহী গোলক, ফাঁপা মানে বাইরে থাকবে ভেতরে থাকবে না। আচ্ছা ফাঁপা হোক বা নিরেট হোক সবসময় বাইরেই থাকবে। মানগুলো বলো, কিউ এর মান কত আছে? 62.8 স্ট্যাট কুলম্ব, 62.8 স্ট্যাট কুলম্ব। এটা লেখার দরকার নাই অবশ্য, এটা এখানে থাক। আর নিচে কত আছে? 4πr², আর এর মান কত আছে? 2 সেন্টিমিটার আছে, তাহলে 2 এর স্কোয়ার। হ্যাঁ, কারণ এখানে সিজিএসি ছিল তো সিজিএসি রেখেছি বলে এটাকে আর মিটারে চেঞ্জ করলাম না। এটা যেহেতু সেমি স্কোয়ার তাই এখানে সেমি টু দি পাওয়ার -2। ফাইন। আচ্ছা ঠিক আছে, আমরা এবার এটা সিম্পলিটাকে মানটা বের করব। তো এবার দেখো ভালো করে, তো এটা 62.8 আছে উপরে আর নিচে দেখো 4 আছে। আচ্ছা এখানে দেখো একটা কাজ করো, এখানে 2 এর স্কোয়ার আছে মানে কত 4, 4 4 এটা 16 হয়ে গেল। আর পাই এর মান তুমি লিখতে পারো 22/7, এই বাই নিচে না করে এখানে 7টা তুমি লিখে দিতে পারো। ঠিক আছে, এখানে স্ট্যাট কুলম্ব সেমি টু দি পাওয়ার -2। এবার তোমাকে একটু এটা কাটাকাটি করতে হবে কষ্ট করে, তাই তো। ওকে, তো যদি এটাকে কাটাকাটি করা হয় তো তোমরা এটাকে একটা কাজ করো, 4 দিয়ে কাটো। এখানে 4 4 কত 16, এখানে 4 দিয়ে কাটো, 4 কে এখানে 4 থাকছে কত বলো 2 22, 4 5 20 আর থাকছে 2 28, 4 7 28, কত হচ্ছে 15.7। এখানে সংখ্যাগুলো খুব বাজে চলে এসছে, যদিও বাজে এসছে না। তো আমরা একটা কাজ করি, চলো একটা গুণটা উপরে করে নিই, কিছু করার নাই তো এখানে আমার আর কিছু করার নাই। চলো একটু গুণটা করে নিচ্ছি। 7 7 49 এর 9 হাত থাকলো কত 4, আর দেখো 7 5 35 আর 4 39 এর 9 হাত থাকলো কত 3, 7 থেকে 7 আর 3 10, তাহলে 109.9 আর নিচে কত 22 4 88, কারণ যাবে না কাটাকাটি। তো তো এই 109.9 কে তোমরা একটু কষ্ট করে ভাগ করো 88 দিয়ে, ভাগটা করবো কষ্ট করে, কোনো ব্যাপার নয়, 6 আমরা ভাগ শিখেছিলাম। তো 88 1 কে কত হয়, এখানে 88 দেবো এখানে, তাহলে কারণ দুবার দিলে বেশি হয়ে যাবে আবার। ওকে ফাইন। তো 9 থেকে 8 গেলে এটা 1 হচ্ছে আর 10 থেকে 8 গেলে 2 হচ্ছে। তো
তো ছোট হয়ে যাচ্ছে, পয়েন্টটা উপরে এখানে তুলে দাও সোজাসুজি উপরে। আর এখান থেকে কত নামবে বলো? 9 নামবে নিশ্চয়ই, তাই তো? 88টাকে মনে করো 90 এর কাছাকাছি, সত্যি 90 কাছাকাছি আছে অবশ্য। তো 90 যদি হয় তাহলে 90 নামতা পড়তে সুবিধা হবে, কিন্তু 88 নামতা আমার বাবাও বলতে পারবে না। ওকে ফাইন। তো 88 যদি নামতা যদি না পড়ে আমি যদি 90 নামতা পড়ি, তাহলে একটা মোটামুটি আইডিয়া পেয়ে যাবো। যদি 5 বার নিই তো 5 বার নেবো, 5 বার নিলে বেশি হচ্ছে নাকি? আহ, 4 বার বেশি হবে। শোনো, যদি 2 বার নিই তো 90 দিয়ে কত 180, আর 3 বার নিলে 270, বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে 2 বার নিচ্ছি তাহলে। তাহলে 2 8 16 6 হাত থাকলো 1, 2 8 16 আর 1 17। তাহলে বিয়োগ করবো নিশ্চয়ই। তাহলে 9 থেকে 6 গেলে এখানে কত 3, তাই তো? আর এখানে দেখো 21 থেকে 17 গেলে কত 4, 43, তাই তো? দেখো এটা ছোট হয়ে গেছে, পয়েন্ট তো নেওয়াই আছে না, পয়েন্ট তো নেওয়াই আছে। তাহলে এই পয়েন্ট নিয়ে আরেকটা আমি শূন্য নিয়ে ফেললাম, তাই দেখো। যদি আমি এটাকে 9 দিয়ে 4 বার নিই, 9 4 36, আর 5 বার নিই তো 9 পাচ্ছে 45, মানে ওই 4 হচ্ছে, তাহলে 4 যাচ্ছে তাহলে নাকি 9 পাচ্ছে। আচ্ছা 5 বার নিলে কত হচ্ছে বলতো? 5 8 40 এর 0 হলো 4, 5 বারই যাচ্ছে তো নাকি? 5 বার দেখো, 5 8 40 এর 0 হলো 4, 5 8 40 আছে 44, একটু বেশি হচ্ছে সামান্য, চলো মেনে নেওয়া যাবে এটাকে 1.25। 1.25 স্ট্যাট কুলম আর সেমি টু দি পাওয়ার -2। তো দেখো আমাদের অপশন কোনটা হচ্ছে বলো? প্রথমে 0 আর তারপরে 1.25 সেগুলো, তো অপশন এ হচ্ছে সঠিক। দেখো অপশন দেখো তুমি কাজ করতে পারবে ওখানে, যেহেতু তুমি দেখতে পাচ্ছ অপশনে 1.25 সব জায়গায় আছে, তো ওটাই আসবে মান, তাহলে তখন এটা বুদ্ধি করে তুমি করে নেবে, বুঝলে? কারণ দেখো 1.25 ছাড়া ওখানে অন্য কোনো অপশন আর আছে কি? নেই। তুমি এতটা কেন করতে যাবে? তুমি এখান থেকে যেমনি তোমার চলে এসছে মানটা, এবার অপশন দেখতে পাচ্ছ তুমি, একটা একবার একবার নিলেই তো হয়ে গেল। কারণ 1 পয়েন্ট কোথায় আছে? 1 পয়েন্ট ওখানে একটাই তো আছে, 1.25 হয়ে গেল। চলো পরের ম্যাথটা দেখো, নাম্বার 3 কি লেখা আছে, চলো এটা ভালো করে বুঝো। কি বলছে দেখো, বলেছে 3 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এবং একই আধানে আহিত 27টি জলবিন্দু সংযুক্ত হয়ে একটি বড় জলবিন্দু উৎপন্ন করলো। উভয় ক্ষেত্রের জন্য তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত হবে? কথা বোঝা গেল কি? মানে এই যে দেখো ভালো করে বোঝো, কি বলছে দেখো, যে একটা কি আছে, মানে জলবিন্দু আছে, তো ওটা হচ্ছে ব্যাসার্ধ কত আছে? 3 মিলিমিটার। খুব বোঝো সুন্দর করে দেখো, এটা হচ্ছে একটা তাহলে কি জলবিন্দু, এরকম জলবিন্দুগুলো একই মাপের কটা আছে বলো? 27টা আছে। কটা আছে? 27টা আছে। আমি 27টা আঁকবো না, আমি দেখালাম কিছুগুলো। এই ব্যাসার্ধ কত বলেছে? 3 মিলিমিটার। প্রত্যেকটা সমান মাপের আছে। চলো আমি এতগুলো আঁকছি না, কারণ জায়গাটা নষ্ট করে লাভ নাই, জায়গার দাম অনেক বেশি। তো ঠিক আছে, তাহলে তো এইরকম কতগুলো আছে? 27টা। তো এইরকম যদি প্রত্যেকটা জলবিন্দুকে এক জায়গায় করে দেওয়া হয়, তাহলে যেটা জলবিন্দু পাবো সেটা বড় হবে না? তাহলে সেই জলবিন্দুটা এরকম একটা বড় হলো, ঠিক? তাহলে এখন দেখতে হবে যে বড় জলবিন্দুটার ব্যাসার্ধ কত পাবো। তাহলে আমরা কি করে এটা বের করতে পারি? তোমরা বলবে স্যার তাহলে এই যে সবগুলো 27টা যে জলবিন্দু, তার যে মোট আয়তন আর এর আয়তন সমান। তাহলে তুমি আমাকে বলো, এটা যদি বড় ব্যাসার্ধ আমি যদি ক্যাপিটাল আর ধরে ফেলি, তাহলে এর ব্যাসার্ধ কত হবে? এই মানে আয়তন কত হবে? তুমি বলবে 4/3 পাই আর কিউব। আর এখানে 27টা জলবিন্দু আছে। আচ্ছা আরটা এখানে কিসে দেওয়া আছে বলো তো? মানে বড় হাতের আর লিখেছি ওটা বলছি না, মানে আর এর যেখানে মানটা 3 মিলিমিটার বলেছে, তো থাক সমস্যা, এটাকে আমি ছোট হাতের আর ধরছি। ছোট ছোট জল যেহেতু আছে, তাহলে এখানে সবগুলোর আয়তন কত হবে? তাহলে 27 গুণ, কেন এক একটার আয়তন যদি 4/3 পাই আর কিউব হয়,
তাহলে 27 গুণ করলে সবগুলো আয়তন পেয়ে গেলাম। তাহলে এটাই আয়তন, এটা সমান হয়ে যাবে নিশ্চয়, সমান আমি করছি। তাহলে তোমরা বলবে এখানে, তাহলে এটার সঙ্গে স্যার এটা সমান করে দিন, 4/3 পাই আর কিউব। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ 4/3 পাই ক্যান্সেল আউট, তাই তো? তাহলে কত পেলাম এখান থেকে? এখানে পেলাম 27 স্মল আর কিউব সমান কি ক্যাপিটাল আর কিউব। তোমরা বলো আমাকে, এই 27টাকে আমরা কি লিখতে পারি? 3 কিউব, আর কিউব তো আছে, তাহলে 3r হোল কিউব দিলাম এখানে, আর ডান দিকে ক্যাপিটাল আর কিউব। দুদিক থেকে যদি পাওয়ার সমান হয় তাহলে বেসটা কি হয়ে যাবে? সমান। তাই ক্যাপিটাল আর এর মান পেয়ে গেলাম 3r। তার মানে এর যে ব্যাসার্ধটা, এর কত গুণ? 3 গুণ। এতটা পেয়ে গেলাম, পেয়ে গেলাম তো। এবার এখান থেকে আমরা কি করব, এদের কি উত্তর চেয়েছে? তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত হবে, তাই তো? তো ঘনত্বটা যে চেয়েছে, কার সঙ্গে কার চেয়েছে? মানে বড়টা জলবিন্দু এবং ছোট জলবিন্দু, এদের আয়তনের অনুপাতটা আমাকে চেয়েছে। তো বলো, তো এখানে লিখছি আমি, দেখো এখানে লিখি, বড় বিন্দুর তলমাত্রিক ঘনত্ব অনুপাত ছোট বিন্দুর তলমাত্রিক ঘনত্ব অনুপাত দিব। তাহলে বলো, বড়টা বিন্দু যে আছে, তাহলে এর তলমাত্রিক ঘনত্ব কত? শোনো, এখানটা ব্যাপার আছে, আধানের পরিমাণ লাগবে না আমাকে। ঘনত্ব মানে কি? উপরে আধান আর নিচে এরিয়া। এখানে উপরে আধান, নিচে এরিয়া, ঘনত্ব মানে তাই তো, তলমাত্রিক ঘনত্ব। তাহলে বড়টা বিন্দুর কতটা আছে আধান, ওটা বলে দেওয়া আছে কি? তো আমি ধরে নিচ্ছি, শোনো মধ্যে, আমি ধরে নিচ্ছি এর আধান এখানে কিউ, তাহলে এখানেও কিউ, এখানেও কিউ, প্রত্যেকটা আধান সমান আছে না, কিউ কিউ করে আছে, ঠিক আছে? আধান মানে কি? সবগুলো আধান সমান। তাহলে বলো তো, এই যখন সবগুলো জলের বিন্দু এক জায়গায় চলে এসেছে, তাহলে আধানটি সব চলে আসলো এক জায়গায়। তাহলে এখানে মোট কত আধান হলো? 27টা কিউ। কত বলো? 27 কিউ। কারণ এক একটা মানে গোল এখানে এক একটা কিউ করে, মোট কটা আছে এরকম জলবিন্দু? 27টা। তাহলে মোট আধান হচ্ছে 27 কিউ। আর এরিয়া লাগবে এবার, তো এরিয়া কত বলো এর? 4r² অনুপাত, এখানে বলো ছোট বিন্দুর ক্ষেত্রে আধান কত? এখানে আধান কিউ, কিউ, আর ঘনত্ব সরি ব্যাসার্ধ এরিয়া 4π স্মল r²। ঠিক আছে, বলো দুই সাইড থেকে কি কি কাটবে? 4π কাটছে, এগুলো মনে মনে কেটে দাও। 4π কেটে গেল, কিউ আর কিউ কেটে গেল, তো এখানে থাকলো পরে 27/r²। তো ক্যাপিটাল আর এর মান কত? তাহলে এখানে 3r² দাও তাহলে, অনুপাত এখানে উপরে 1 আছে আর নিচে r² আছে। ডান। আমি এটা এখানে লিখছি, জায়গা আমার এখানে, এখানে লিখছি আমি, হ্যাঁ, এখানের পর এখানে লিখছি। তাহলে বলো উপরে কত? 27, আর নিচে দেখো 3 কত? 9r² অনুপাত 1/r²। বলো বোথ সাইডে কি কি কাটছে? r² কেটে গেল, এখানে 9 3 27, এখানে 3:1। তো দেখো আমাদের অপশন কিন্তু বি হচ্ছে কারেক্ট। দেখো নাম্বার 4, দেখো কি লেখা আছে, খুব ভালো করে পড়ো। বলছে 2 সেমি ব্যাসার্ধের একটি গোলকাকার ফাঁপা পরিবাহীকে 20 স্ট্যাট কুলম্ব আধানে আহিত করা হলো। তাহলে এখানে বুঝতে পারছো কিউ এর মান দেওয়া আছে 20 স্ট্যাট কুলম্ব, আর বলছে পরিবাহীর বাইরের পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে? অবশ্যই থাকবে, যেহেতু বাইরের পৃষ্ঠে বলেছে।
ভেতরে বলে কত উত্তর হতো? 0। কিন্তু বাইরে বলেছে না, তো বাইরে একটা মান থাকবে। তাহলে আমাকে তাহলে কি আলটিমেটলি সিগমা বের করতে বলেছে। ফর্মুলা Q/4πr², যেহেতু এটা একটা কি আছে, গোলক আছে। তাহলে বলো, দেখতে পাচ্ছ প্রত্যেকটা অপশন কিন্তু সিজিএসে আছে, তো মানগুলো সিজিএসে আছে, ভালোই আছে। তাহলে কত আছে কিউ এর মান? দেখো 20 স্ট্যাট কুলম, এটা 20 আছে স্ট্যাট কুলম। আর নিচে দেখো 4π, আর এর মান কত আছে? 2 সেন্টিমিটার, তাহলে 2 এর স্কোয়ার, এটা হয়ে যাবে স্ট্যাট কুলম, আর সেন্টিমিটার টু দি পাওয়ার -2। ওকে, তো এখানে যদি মানগুলো বসানো যায়, তাহলে 20/4 ইন্টু 22/7 ইন্টু কত, 2 এর স্কোয়ার 4, তাই তো? তো তোমরা এখানে বলতে পারো 4×5 = 20, 4×5 = 20। তো উপরে কত হচ্ছে বলো? উপরে হচ্ছে 35, আর নিচে কত? 22×4 = 88। তাহলে ভাগ করলে ওই 0 পয়েন্ট সামথিং আসবে। তাহলে 35কে তোমরা একটু কষ্ট করে 88 দিয়ে ভাগটা করে নাও। তো যেহেতু ভাগটা যাবে না, তাহলে তোমরা কি করে 0 পয়েন্ট নিয়ে একটা শূন্য নেবে প্রথমে, তাহলে তারপর তোমরা 350 হলো। দেখো যদি এটা 88 হয়, মানে 90 মনে করতে পারি, যদি 90 4 বার নিই, তো 9×4 কত? 36, এখানে আছে 35, তাহলে প্রায় কাছাকাছি। তো এই 4 বার নিই, 4×8 = 32, 2 হাত থাকলো 3, ঠিক আছে? 4×8 = 32 আর 3 35, একটু বেশি হলো, মানে ওই 0.4 এর কাছে, মানে 0.3 সামথিং হতো, তো আমি 4 করলাম ডিরেক্ট। এটা হচ্ছে 0.4 স্ট্যাট কুলম সেমি টু দি পাওয়ার -2। দেখো অপশন দেখলেই বুঝতে পারবে, কারণ 0.3 কোথাও লেখা নাই, তা 0.4টাই হবে নিশ্চয়ই। তো দেখো অপশন কিন্তু আমাদের বি হচ্ছে সঠিক। দেখো এবার দেখো লেখা আছে পরিচ্ছেদ সংক্রান্ত এমসিকিউ। তো প্রথম প্রশ্ন দেখো কি লেখা আছে, বলছে কোনো পরিবাহীর পৃষ্ঠের যে অংশের বক্রতা যত বেশি, মানে কি জায়গাটা বেশি ছুচলো, তাহলে বলছে সেই অংশের আধানের তলমাত্রিক ঘনত্ব বেশি হবে। তার অপশন কোনটা বলো? অপশন এ হচ্ছে কারেক্ট, অপশন এ হচ্ছে কারেক্ট। অপশন দেখো নাম্বার 2 দেখো কি লেখা আছে, একক ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে ব্যাসার্ধের মানটা হচ্ছে 1। কোন পরিবাহী গোলকের পৃষ্ঠে 4π কুলম আধান বর্তমান থাকলে, তাহলে বাইরের পৃষ্ঠে আধান আছে 4π কুলম, তাহলে ওই গোলকের পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে? তাহলে পৃষ্ঠে চেয়েছে, তাহলে ফর্মুলা কি আমাদের? সিগমা = Q/4πr²। তো কিউ কত বলেছে? 4π কুলম, উপরে 4π আর নিচে এখানে 4π, আর ব্যাসার্ধ কত বলেছে? একক, এর মানে 1, তো 1 এর স্কোয়ার। 4π 4π ক্যান্সেল, 1 এর স্কোয়ার 1, সামথিং বাই 1 মানে 1, তাহলে 1। তো দেখো অপশন কোনটা? আচ্ছা শোনো, যেহেতু ওখানে উপরে ছিল কুলম, এটা হচ্ছে এই, তাহলে এটা হবে কুলম মিটার টু দি পাওয়ার -2। তো অপশন কোনটা বলো? অপশন বি হচ্ছে কারেক্ট। নেক্সট দেখো প্রশ্ন কি বলেছে 3 নাম্বার, মাত্রা কত হবে? ওই যে কোনটা, অপশন সি হচ্ছে কারেক্ট নাকি? কারণ তোমরা জানো যে আধান মানে কি কিউ, এটা হচ্ছে আইটি, আর ঘনত্ব মানে কি Q/এরিয়া, উপরে আইটি আর নিচে L², তাহলে L⁻² আইটি, আর এম নাই মানে m এর পাওয়ার 0। এটা অপশন দেখো, অপশন কিন্তু সি তে আছে। ওকে, দেখো নাম্বার 4 কি লেখা আছে, একটি আহিত তাম্রখণ্ডে একটি সূচিমুখ আছে। সূচিমুখ মানে হচ্ছে এরকম এরকম তীক্ষ্ণ একটা মুখ আছে, এখানে তাহলে আধান বিষয়, তাহলে নিশ্চয় সূচিমুখ আছে। ওই সূচিমুখে প্রচুর পরিমাণ আধান জমা আছে, এর কারণ কি? কারণ এর বক্রতা বেশি আছে না? তাহলে দেখো আচ্ছা বক্রতা কিন্তু বেশি, কিন্তু ব্যাসার্ধ কম। বক্রতা বেশি কিন্তু বক্রতা ব্যাসার্ধ কম, কারণ বক্রতা অন্য জিনিস, বক্রতা ব্যাসার্ধ অন্য জিনিস। তো দেখো সূচিমুখের বক্রতা ব্যাসার্ধ খুব কম, তাই। কিন্তু যদি বক্রতা আমাদের কি হতো বলতো, বেশি না কম হতো?
বক্রতা বেশি, কিন্তু বক্রতার ব্যাসার্ধ অনেক কম। এতটা বুঝলে তাহলে? তো অপশন বি হচ্ছে কারেক্ট। দেখো, তীক্ষ্ণাগ্র পরিবাহীর ক্রিয়া। তীক্ষ্ণাগ্র মানে কি? অগ্রভাগটা প্রচুর তীক্ষ্ণ। তার মানে এরকম দেখতে, এরকম দেখতে সূচিমুখগুলো আছে, ব্যাপারটা বুঝলে? বা এরকম টাইপের ধরে নাও, এরকম একটা পরিবাহী আছে, এখানে এরকম করে তীক্ষ্ণাগ্র, তীক্ষ্ণ আছে খুবই, সূচিমুখ, সূচিমুখ বলা হয়। তোমরা বলতে পারবে এগুলো কোথায় থাকে বেশি? এগুলো থাকে টাওয়ারের সব থেকে ওপরের প্রান্তে। যেমন টাওয়ার আছে বিএসএনএল বা এয়ারটেল বা ভোডাফোন, সেই টাওয়ারের দিকে সব থেকে উঁচু প্রান্তে এরকম একটা শিকলের মতো আছে, আর এখানে এরকম অনেকগুলো সূচিমুখ আছে। দেখেছো না? দেখোনি? আজকে গিয়ে দেখে নেবে, চালাটা খুললে দেখতে পাবে বিএসএনএল টাওয়ার। ফাইন। তো এটার নাম কি? সূচিমুখ। এটা খুব মন দিয়ে বুঝবে, কেমন? সূচিমুখ, এটা কি বলি আমরা? তীক্ষ্ণাগ্র পরিবাহী, মানে অগ্রভাগটা খুব তীক্ষ্ণ। আর এটা একটা পরিবাহী, তামা দিয়ে হতে পারে, লোহা দিয়ে হতে পারে, তামারই মনে করো এখন। এই পরিবাহীটার ক্রিয়া সম্পর্কে আজকে আমরা জানবো, ঠিক আছে? কিরকম? এই যে সূচিমুখটা আছে, তো বলো তো এইখানে বক্রতা বেশি না কম? অবশ্যই বেশি, বক্রতা বেশি। বক্রতা ব্যাসার্ধ কম, কিন্তু বক্রতা অনেক বেশি। যদি এখানে বক্রতা অনেক বেশি হয়, তাহলে আধানের পরিমাণ এখানে বেশি না কম? অনেক বেশি। তোমরা জানো যেখানে বক্রতা বেশি, ওখানে বেশি পরিমাণে আধান জমা হয়। তাহলে এখানে আধান প্রচুর মাত্রায়, মানে এর ঘনত্ব অনেকটা বেশি, ঠিক আছে? তাহলে এখানে শুধু আধান আর আধান, আধান আর আধান, চারদিকে শুধু আধান আর আধান। মারাত্মক না? তাহলে এই যে আধানগুলো আছে, হ্যাঁ হ্যাঁ, এই যে আধানগুলো আছে, ধনাত্মক আধানে আহিত আছে মনে করো। তাহলে এই আধানের সংস্পর্শে যে সমস্ত কণাগুলো আসবে, কণা মানে ধূলিকণা হতে পারে, বায়ুকণা হতে পারে, বা তোমার জলকণা হতে পারে, যে কোনো কণা হতে পারে। তো এটা তাহলে কি আছে? সূচিমুখ। এই যে সূচিমুখটা আছে, তো এই সূচিমুখের কাছাকাছি যদি কোনো কণা আসে, কণা বলতে কিরকম? এটা তো আমি রেখেছি কোথায়? টাওয়ারের উপরে রেখেছি বা বাড়ির উপরে রেখেছি, মানে উঁচু জায়গায় রেখেছি আমি। তাহলে এখানে এর আশেপাশে কারা আসবে? ধূলিকণা আসবে, বায়ুর কণা আসবে, জলকণা আসবে। যদি এই সমস্ত কণাগুলো এগুলোতে আসে, তাহলে ওদের মধ্যে আবেশ হবে কি হবে না? হবে। আবেশ মানে কি বলেছিলাম? ওই কণাগুলো নিকটতম প্রান্তে বদ্ধ আধান, আর দূরতম প্রান্তে মুক্ত আধান তৈরি হবে, জানো এটা? তাহলে এখানে যতগুলো কণা এসেছে এর কাছাকাছি, তাহলে এর কাছের অংশে মাইনাস চার্জ, আর দূরের গুলো প্লাস চার্জ। তাহলে এই মাইনাস চার্জ গুলোকে, মাইনাস চার্জ যুক্ত কণাগুলোকে এই সূচিমুখগুলো আকর্ষণ করবে কি করবে না? করবে, কারণ এ প্লাস আর ও মাইনাস। যদি আকর্ষণ করে নেই, তাহলে সেই আকর্ষণের দরুন ওই নেগেটিভ চার্জগুলো আর পজিটিভ চার্জগুলো একে অপরকে প্রশমিত করবে। যদি প্রশমিত করে, তাহলে এখানকার যেমন নেগেটিভ গুলো প্রশমিত হয়ে গেল, তো এরও কিছু পজিটিভ প্রশমিত হয়ে গেল, এবং সেই প্রশমিত হওয়ার ফলে, প্রশমিত মানে কি? একে অপরের সঙ্গে যেন লড়াই করছে, প্লাস মাইনাস লড়াই করছে, আর দুজনেই ধ্বংস হয়ে যাচ্ছে। তাই এতে এই সূচিমুখের পজিটিভ চার্জগুলো কমছে না বাড়ছে? কমছে। যদি পজিটিভ চার্জগুলো কমতে থাকে, এটাকে আমরা বলি ডিসচার্জিং পয়েন্ট অফ, এই যে বলছি আমরা সূচিমুখ যেটাকে বলছি, তাহলে এটা হচ্ছে ডিসচার্জিং পয়েন্ট। তাহলে বা এটাকে বাংলায় বলছি আমরা তড়িৎ মোখন ক্রিয়া। ব্যাপারটা বোঝা গেল? তাহলে তড়িৎ মোখন ক্রিয়া এটা কি তাহলে? তড়িৎ মোক্ষণ ক্রিয়া মানে কি? ডিসচার্জিং। ক্লিয়ার না? ক্লিয়ার না?
তাহলে এই তড়িৎ মোখনের জন্য বা ডিসচার্জিং অফ পয়েন্টের জন্য এখানকার আধানগুলো কমতে থাকে এবং ডিসচার্জ হতে থাকে। আর ওই কণাগুলো কি হয় বলতো, কণাগুলো এখানে তোমার গিয়ে ওরাও প্রশমিত হয়ে যায়। ফাইন। এই তড়িৎ মোখন ক্রিয়ার দ্বারা আজকে আমরা জানবো বজ্র বহ ও বা বজ্র নিবারক। খুব ভালো করে বোঝো, বজ্র বহ বা বজ্র নিবারক। এই জিনিসটা বুঝতে গেলে আগে জানতে হবে বজ্রপাত কি জিনিস। বজ্রপাত কি জিনিস তোমরা জানো? এই যে এখন গরমকাল আসছে, এই গরমকালে মানে গরমকাল এসে গেছে অলরেডি, দেখবে যে গ্রীষ্মকালের দিকে সন্ধেবেলা বা বিকেলের টাইমটাতে কালবৈশাখী ঝড় হয়। আর সেই ঝড়ে দেখবে যে প্রচুর লাইটিং হয়, মানে বজ্রপাত ঘটে আর শব্দ হয়। তো যেটা এই যে আলোটা দেখতে পাচ্ছ না, এটার নাম হচ্ছে লাইটনিং। আর যেটা হচ্ছে তোমার শুধুমাত্র আওয়াজ হচ্ছে, আওয়াজটার নাম হচ্ছে বজ্রনাদ। তো দুটো কথা পেলাম, একটা হচ্ছে বজ্রপাত আর একটা হচ্ছে বজ্রনাদ। এই বজ্রপাতকে আমরা বলি লাইটনিং, আর বজ্রনাদকে বলি ঠান্ডার। ঠান্ডার মানে বজ্রনাদ, এটা মানে এই বজ্রনাদ মানে হচ্ছে শব্দ। দেখো নাদ কথার অর্থ শব্দ, আর লাইটনিং মানে কি আলো দেবে। তো কোনটা আগে হয়, আগে বজ্রপাত হয় না বজ্রনাদ হয়? আগে বজ্রপাত হয়, তারপর বজ্রনাদটা শুনতে পাই। কেন? দুটো একসঙ্গেই হয়, কিন্তু এর গতিবেগটা এর থেকে অনেকটা কম। আলোর থেকে শব্দের গতিবেগ অনেক কম বলে এই আলোটা আগে এসে পৌঁছে যায়, শব্দটা আসতে দেরি করে। দেখবে আগে লাইট চমকে গেল আর একটু পরে আওয়াজ হচ্ছে। ঠিক আছে, তাহলে কেন বুঝতে পেরেছো তাহলে? গতিবেগের জন্য। এবার জানতে হবে স্যার বজ্রপাত কেন হয়, বজ্রপাতটা কেন হয়। শোনো, যখন আকাশে যখন মেঘ জমে, তো মেঘগুলো কি করে, মেঘ মানে কি, এগুলো কণা অ্যাকচুয়ালি, জলীয় বাষ্পের কণা, ধূলি কণা, বায়ু কণা সব একসঙ্গে আছে। তো জলের কণাগুলো যখন ওখানে তো ঘর্ষণ হয়, যখন ওরা মুভমেন্ট করে ঘর্ষণ হয়, তো ঘর্ষণ হলে কি হবে, আধান হবে। তোমরা জানো ভালো করে, প্রথম দিন বলেছিলাম চিরুনি দিয়ে, যে ঘর্ষণ হলে কি হবে, আধান তৈরি হবে। তো আকাশে বা আকাশে যখন মেঘের যে কণাগুলো যখন ঘর্ষণ হয়, তো প্রচুর পরিমাণ আধান তৈরি হয়। আমি একে দেখাচ্ছি এখানে, আমি এই হচ্ছে মনে করো মেঘ। ঠিক আছে, তাহলে মেঘের কণাগুলোর মধ্যে এখানে কি হচ্ছে, আধান তৈরি হচ্ছে। তাহলে আধান ধরুন, ধরো না পজিটিভ আধান তৈরি হয়েছে এখানে। ফাইন। তাহলে এই যে, বলো কি হয়েছে, কিছু বলছো? পজিটিভ আধান তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে এই যে মেঘের মধ্যে যে আধান তৈরি হচ্ছে ঘর্ষণের ফলে জলকণাগুলোর মধ্যে, এর সাপেক্ষে এটা মনে করো ভূপৃষ্ঠ। তো ভূপৃষ্ঠে কি হয়, এখানে আবেশ তৈরি হয়। তখন কি হয় বলো, আবেশ হয়। এই আবেশের ফলে এদের মধ্যে একটা কি হয়, বিভবের পার্থক্য সৃষ্টি হয়। এবার এই মেঘ তখন কি করে, যেখানে দেখে সব থেকে কম লেন্থের ভূপৃষ্ঠ আছে, তো কম লেন্থ কোথায় পাবে, যদি উঁচু গাছ থাকে তাহলে দেখবে এখানে কম পড়ছে ডিস্টেন্সটা, ওখানে কি হবে, তড়িৎ মখন ঘটবে। এই যে বললাম তড়িৎ মখন ক্রিয়া, তড়িৎ মখন ঘটবে। বা যেখানে দেখবে উঁচু বিল্ডিং আছে, ওখানে তড়িৎ মখন ঘটবে, আর ওখানেই তখন লাইটনিংটা পড়বে, বজ্রপাতটা তখনই হবে। কেন? বিভব পার্থক্যের জন্য। ক্লিয়ার না, ক্লিয়ার না? তাহলে আমরা এতটুকু জানলাম, মেঘ দেখবে সব থেকে কম রাস্তা কোথায় পড়ছে, উঁচু গাছ, বড় বিল্ডিং, উঁচু কিছু পেলেই ও ওখানে পড়বে। তাহলে স্যার ওই হিসেবে এত বড় বড় বিল্ডিং, তাহলে সব দোকানে পড়ার কথা, ওখানে তো পড়ে না। সমস্ত বজ্রপাত তো দেখি ফাঁকা মাঠে গিয়ে পড়ে। কারণটা কি? চলো এবার ব্যাপারটা বুঝে নেওয়া যাক। তার মানে তাহলে বড় বড় উঁচু উঁচু বাড়িগুলো তো তাহলে রিস্ক থাকছে। সেই বাড়িগুলোকে বজ্রপাতের হাত থেকে রক্ষা করার জন্য বিজ্ঞানীরা মাথায় বুদ্ধি নিয়ে আসলো। কি বুদ্ধি? সূচিমুখের ক্রিয়া মাথায় নিয়ে আসলো। কিরকম ব্যাপারটা? এই সূচিমুখকে কি করলো,
এটা ধরে নাও একটা বাড়ি, এই বাড়ির সব থেকে উপরের প্রান্ত, এটা বাড়ি মনে করো, এগুলো সব বিল্ডিং মনে করো, এই বাড়ির সব থেকে উঁচু প্রান্তে এরকম কি দিয়েছে, সূচিমুখ লাগিয়ে দিয়েছে। আর এই সূচিমুখটা যে আছে, এই সূচিমুখের এইরকম অংশগুলোকে এখন তারের মাধ্যমে নিয়ে এসে মাটিতে এখানে পুঁতে দিয়েছে, মানে কি করছে, ভূসংলগ্ন। তাহলে এখান থেকে শুরু করে এই অবধি তারের কি আছে, কানেকশন আছে। তাহলে এটা এখন পরিবাহী। এবার যখন এখানে এরকম এই সূচিমুখের উপর যখন কোনো মেঘ আসবে, তাহলে মেঘ তো আধান আছে এখানে, তাহলে এই আধানের জন্য এখানে কি হবে, তড়িৎ আবেশ ঘটবে। তাহলে এখানে যদি পজিটিভ হয়, তাহলে এখানে কোন আধান পাবো, তাহলে নেগেটিভ। এখানে নেগেটিভ আধান আসবে, তাহলে সব, তাহলে এখানে কোথায়, সূচিমুখে। তাহলে এটি কোন আধান, বদ্ধ না মুক্ত, বদ্ধ। তাহলে এর অপোজিট এটা মুক্ত আধান কোথায় পাবো, এইখানে। কেন, অপোজিট প্রান্তে। তাহলে এইখানে হয়ে যাচ্ছে আমাদের মুক্ত আধান, প্লাস গুলো, তাই তো। তাহলে এই আধানগুলো মাটিতে চলে যাবে না, কেন, ভূ সংলগ্ন করা আছে। যদি মাটিতে চলে যায়, তাহলে শুধুমাত্র এখানে থাকলো নেগেটিভ। আর এই পজিটিভ গুলো এই নেগেটিভকে কি করবে, তীব্রভাবে আকর্ষণ করবে। যদি আকর্ষণের জন্য এদিকে ছুটে আসতে চাই, তাহলে এর সঙ্গে ওর কি হবে, টাচ হবে। তাহলে টাচ হওয়ার ফলে কি হবে, এরাও কিন্তু দেখবে সমধর্মী হয়ে পড়বে। কি হয়ে পড়বে, সমধর্মী। মানে এদের টাচে এসে ওরাও নেগেটিভ হয়ে যাবে। আর যেমনি নেগেটিভ হয়ে যাবে, এখানে তো সূচিমুখ, অনেক অনেক আধান আছে, তো প্রচুর দ্রুত ওকে বিকর্ষণ করবে। কেন, এই নেগেটিভ আছে, আর ওরা কাছে এসে সংস্পর্শে এসে ওরাও নেগেটিভ হয়ে গেছে। তো নেগেটিভ কি করবে, প্রচুর মানে প্রবল পরিমাণে বিকর্ষণ করবে। ফলে এখানে এর আশেপাশের কোনো মেঘের দেখাই পাওয়া যাবে না, মেঘগুলো সব দূরে সরে যাবে। যদি দূরে সরে যায়, তাহলে এখানে কি তড়িৎ মোহন ঘটবে, ঘটবে না। এইভাবে কিন্তু আমরা বজ্রপাতের হাত থেকে বড় বড় বিল্ডিং কে রক্ষা করি। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। এবার যদি হঠাৎ করে মাঝখানে এই তারটা এখানে কেটে গেল, কাজ হবে, আর কাজ হবে না, তখন কিন্তু আবার রিস্কটা বেড়ে গেল। তাই এই তারটাকে হতে হবে মোটা, বেশ আচ্ছাদন যুক্ত তার হতে হবে। হ্যাঁ, ভালো তার হতে হবে, ঠিক আছে। তাহলে এবার যদি বলা হয় যে যখন বজ্রপাত হয়, তখন সব থেকে রিস্কি জায়গা কোনগুলো, গাছ, উঁচু বিল্ডিং। হ্যাঁ, কোন বিল্ডিং, যে বিল্ডিং এ সূচিমুখ নেই, ঠিক আছে। এবার এমন একটা বাড়ি আছে, যে বাড়িটা কিন্তু লোহার আচ্ছাদনে তৈরি। কি দিয়ে তৈরি, লোহার আচ্ছাদন। তাহলে সেই বাড়িটা আবার নিরাপদ। কেন, লোহার যখন আচ্ছাদন আছে আর মাটির সঙ্গে যোগাযোগ কানেকশন আছে, তাহলে ওখানে কি হবে, আবেশ হয়ে মুক্ত আধানগুলো কি মাটিতে চলে যাবে, আর এই পুরো বাড়িটাকে রক্ষা করবে বজ্রপাতের হাত থেকে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম লোহার আচ্ছাদন যুক্ত বাড়ি অবশ্যই বজ্রপাত থেকে রক্ষা রাখবে বাড়িটাকে, তাই তো। আর যদি সূচিমুখ থাকে তো আরো ভালো। আচ্ছা, তাহলে বুঝে গেলে বিপজ্জনক স্থান বুঝে গেলে, আর কোনটা নিরাপদ স্থান সেটাও বুঝে গেলে, হয়ে গেল। চলো এবার দেখো কয়েকটা প্রশ্ন এখানে দেখো লেখা আছে, এটা মিটিয়ে দিচ্ছে একটু, দেখো ভালো করে। দেখো প্রশ্ন কি বলেছে, প্রদত্ত কোন আকৃতির পরিবাহীতে আধান ধরে রাখা সহজতর হবে, মানে আধানটা আমরা কোথায় বেশি ধরে রাখতে পারবো, গোলকের ক্ষেত্রে। কেন, ওর বক্রতা ব্যাসার্ধ সব জায়গায় সমান। নাম্বার 2, বজ্রপাতের সময় সব থেকে বেশি নিরাপদ আশ্রয়স্থল কোনটি, নিরাপদ মানে যেখানে থাকলে কোনো রকম সমস্যা হবে না। বলো, বজ্রবহযুক্ত বাড়ি। বজ্রবহ মানে কি, সূচিমুখ উপরে আছে, তার টেনশন নাই। শেষ, তাহলে আমাদের ফার্স্ট চ্যাপ্টার এখানে শেষ করলাম।